ওকে, আমরা শুরু করে দিই। আজকের সেশনটা আমাদের খুব বেশি লেন্দি হবে না। আমরা খুব শর্টলি টাইমের মধ্যে বেসিক্যালি যে ইনফরমেশনটা পাস করা দরকার আমি সেই ইনফরমেশনটুকুতে মেইনলি চলে যাব। তো তোমরা অলরেডি জানো যে তোমাদের বেসিক্যালি মানে এই সেমিস্টার শেষে প্রথম 498 এ যে কোর্সটা 3 ক্রেডিট, এটা তো আসলে একটা ইভালুয়েশন হয়। তো ইভালুয়েশন তো আসলে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, কোর্স টিচার থেকে আমার কাছ থেকে কিছু যাচ্ছে। ইনফ্যাক্ট তোমাদের যিনি সুপারভাইজার তিনিও তোমাদেরকে রেগুলার গাইডলাইন দিচ্ছেন, এবং উইকলি বা অ্যাটলিস্ট 6টা রিপোর্ট কার্ড তোমরা তাদের থেকে কালেক্ট করার কথা। আর দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের এই সেমিস্টারের শেষে, মানে তোমাদের ফাইনাল এক্সামের শেষে একটা ফর্মাল ডিফেন্স বোর্ড বসবে। সেই ডিফেন্স বোর্ডের ভেতর দিয়ে তোমাদের প্রত্যেকটা গ্রুপকে আসলে পাস হতে হবে। আচ্ছা, তো যখন তোমরা আসলে এই ডিফেন্স বোর্ডগুলোতে যাবা, তখন একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। সেই মিনিমাম রিকোয়ারমেন্টটা কি? যে তোমাদের কিছু প্রিরিকুইজিট ডকুমেন্ট বা ওইখানে তাদেরকে সাবমিশন করতে হয়। তো অলরেডি তোমরা সেই ডকুমেন্টগুলো কালেকশন শুরু করে দিয়েছো। প্রপোজালটা অলরেডি তোমাদেরকে আমি প্রোভাইড করে দিছি, লিটারেচার রিভিউ এটাও তোমরা কালেক্ট করছো। সামনে তোমরা হয়তো বা দেখা যাবে যে মেথোডোলজি ডায়াগ্রামটাও আমার থেকে সিগনেচার করে নিতে হবে। আর তোমাদের কোর্স টিচারের যিনি সরি, সুপারভাইজার হিসেবে যিনি তোমাদের গ্রুপগুলোকে সুপারভাইজ করতেছেন, তাদের মেইনলি কাজটা হচ্ছে তোমাদের পুরো প্রজেক্টটাকে যে মানে কমপ্লিশনের দিকে নিয়ে যাওয়া। তো যেহেতু সেটা করতে হবে, তোমরা সুপারভাইজারদের সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, আমি জানি। আর একটা জিনিসের জন্য তোমাদেরকে তার কাছে যেতে হবে, সেটা হচ্ছে এই রিপোর্ট রাইটিং এর ব্যাপারে কিছু গাইডলাইন্স তিনি হয়তো বা তোমাদেরকে দিবেন, যাতে তোমরা ভুলটা কম করো। এই রিপোর্টটা কিন্তু ওই যে এই সেমিস্টারের মে মে মাসের যে 6 বা 7 তারিখে যে ডিফেন্স বোর্ডটা বসতেছে, তখন যে তোমরা প্রেজেন্ট করতে যাবা, তখন কিন্তু তোমাদের ওই রিপোর্টের আপ টু মানে থিসিস বুকের আপ টু চ্যাপ্টার 3 পর্যন্ত, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ এবং মেথোডোলজি, এই পর্যন্ত যে পুরা কাজের বর্ণনা, লেখা, ছবি বা রেস্ট অফ দ্য থিংস সবকিছু কিন্তু রিপোর্টের আকারে সাবমিশন করতে হবে, প্রিন্ট করে হার্ড কপি আর কি। তো সেই রিপোর্টের আসলে কি কি থাকে, এটা তোমরা ইন ডিটেলস তোমরা সুপারভাইজারদের সাথে বাদ বাকি বসবা, যেহেতু এটার সাথে আমার কোনো রিমার্কসের সম্পর্ক নাই, এজন্য আমি ওই রিলেটেড খুব ইন ডিটেলস যাব না। আমি জাস্ট ধরো ব্রডার আউটলাইন নিয়ে একটু ডিসকাশন করি আর কি। ফর এক্সাম্পল ধরো আমি যে এরকম একটা ডকুমেন্ট দেখাচ্ছি, যেটা তোমাদের মতো স্টুডেন্টরাই ধরো গত সেমিস্টার বা তার আগের সেমিস্টারে কমপ্লিশন করে তাদের পাশ নিয়ে বের হয়ে গেছে আর কি। তো দেখো, আসলে বেসিক্যালি তোমাদেরকে আমি টেমপ্লেটও দিয়ে দিব, আর যদি তোমাদের সুপারভাইজার অলরেডি টেমপ্লেট দিয়ে দেয় তাহলে তো ওকে। আর এই টেমপ্লেটটা আমাদের ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ, মানে আমরা একটা টেমপ্লেটই বেসিক্যালি ব্যবহার করি আর কি। ভিন্ন ভিন্ন টেমপ্লেট হওয়া যাবে না। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, কোনো রিপোর্ট কিন্তু ল্যাটেক ফাইল ব্যতীত আমরা অ্যাকসেপ্ট করব না। তুমি যদি ওয়ার্ড ডকুমেন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড বা সামথিং এই ধরনের কোনো ডকুমেন্ট প্রসেসিং সফটওয়্যারে করে নিয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে বোর্ডে লো রিমার্কস করবে। যারা ওই যে বোর্ডের মেম্বাররা থাকবে, তারা কিন্তু তোমাকে লো রিমার্কস করবে। হ্যাঁ, এই জন্যে একটু সাবধান হতে হবে যে তোমাদের প্রত্যেকটা রিপোর্ট যেন ল্যাটেকের ফরম্যাটে বেসিক্যালি লিখে তারপরে প্রিন্ট আউট তারপরে তোমরা করবা। এবং দেখবা যে এখানে তোমাদের স্টুডেন্টদের সিগনেচারের অপশন আছে, তোমাদের সুপারভাইজারের সিগনেচারের অপশন আছে। তো সুপারভাইজারের সিগনেচার এবং তোমাদের সিগনেচার কালেক্ট করবো, তারপরে তোমরা বেসিক্যালি ওই বোর্ডগুলোতে অ্যাটেন্ড করবে। আদারওয়াইজ কিন্তু ওই বোর্ডে ওই রিপোর্টটা অ্যাকসেপ্টেড হবে না আর কি। ঠিক আছে? তো এই রিপোর্টের দেখো যে কাইন্ড অফ প্রথম পেজটাই যেরকম থাকে একটা জেনেরিক, তোমরা জানো তোমাদের প্রজেক্টের যিনি টাইটেল থাকবে, তোমরা টাইটেলটা এখানে প্রোভাইড করতে হবে। ইচ অ্যান্ড এভরি যে মেম্বার তোমাদের, তাদের নাম লিখতে হবে। তারপর তোমরা কোন ডিগ্রির জন্য আসলে এটা কমপ্লিশন করতেছো, এটা ওই ফরম্যাটে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, তোমরা ডিফেন্সটা কোন মাসে দিচ্ছ। তোমরা দিচ্ছ কিন্তু মে মাসে, তোমাদের লিখতে হবে হচ্ছে May 2026 আর কি বেসিক্যালি। তারপরে এখানে যে কিছু ডিক্লারেশন অফ জেনেরিক কিছু স্টেটমেন্ট দিতে হয়, এবং তোমাদের যে 5জন মেম্বার তাদের ডিজিটাইজ সিগনেচার এখানে অ্যাটাচ করতে হবে, করে রিপোর্টটা বেসিক্যালি প্রিন্টেড হবে। অথবা প্রিন্ট করার পরও তোমরা চাইলে সেখানে সিগনেচারটা দিয়ে দিতে পারো কলম দিয়ে, তাতেও কোনো অসুবিধা নাই। আর এই রিপোর্টের অ্যাপ্রুভাল নিতে হয় 2জন পার্সন থেকে। নাম্বার 1 হচ্ছে যিনি তোমার সুপারভাইজার। হ্যাঁ, ওই সুপারভাইজারের নামটা থাকবে, মানে তোমাদের প্রত্যেকটা গ্রুপের যে সুপারভাইজার তার নাম থাকবে। আর ডিপার্টমেন্টের চেয়ারম্যানের নাম থাকবে। তো তোমরা যখন ডিফেন্স বোর্ডে যাবা, চেয়ারম্যান স্যারের কোনো সিগনেচার আপাতত নিতে হবে না। হ্যাঁ, যেহেতু ওখানে যদি কোনো মডিফিকেশন দেয়, ওই মডিফিকেশনের পরে প্রয়োজন হতে পারে, এখন দরকার নাই। আপাতত শুধুমাত্র তোমরা তোমাদের যিনি সুপারভাইজার স্যার আছে প্রত্যেকটা গ্রুপে, তার নাম বা ডেজিগনেশন দিয়ে তার সিগনেচার কালেক্ট করবো আর কি।
এটা একটা ডেডিকেশন পেজ বা সামথিং, তারপরে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট পেজ থাকে, হ্যাঁ। তারপরে তোমার রিপোর্টটা মেইনলি এখান থেকে শুরু হয়। যে কোনো একটা রিপোর্ট বা একটা থিসিস বুকের সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে তার অ্যাবস্ট্রাক্ট পার্ট। এখন খেয়াল করো, তোমরা তো আসলে বেসিক্যালি তোমাদের কাজটা এখনো কোডিং ওয়ার্কস কমপ্লিট করো নাই, হয়তো বা কিছু প্রি প্রসেসিং করছো বা সামথিং কিছু একটা করছো, কিন্তু পুরো কাজ কিন্তু কমপ্লিশন হয় নাই। তো তোমরা তোমাদের অ্যাবস্ট্রাক্টটাও কিন্তু কোনো ডাটার বেসিসে লেখা যাবে না। এখানে যেমন দেখতেছো ডেটা, তার মানে এই কাজটা হচ্ছে কমপ্লিট হওয়ার পরে আমি বুঝাচ্ছি আর কি। তার মানে এখানে যে অ্যাবস্ট্রাক্টটা হবে, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি, ওভারঅল পুরা কাজের একটা সামারি। ইউজুয়ালি এটা 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হয় কিন্তু, হ্যাঁ, মানে এক পেজের মধ্যে এটা কমপ্লিট করতে হয়। তাহলে এখানে বেসিক্যালি যেহেতু তোমাদের কোনো এক্সপেরিমেন্টাল ডেটা নেই, তোমরা এক্সপেরিমেন্টাল ডেটা ছাড়া থিওরিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ডের উপর বেসিস করে তোমরা কাজটা যা করতেছো, সেটার উপর বেসিস করে একটা সামেটিভ ওয়েতে এখানে একটা সামারি প্রোভাইড করতে হবে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে। ওটাই তোমার অ্যাবস্ট্রাক্ট হিসেবে আপাতত কাজে দিবে। আর তোমরা নিশ্চয়ই তোমাদের রিপোর্টে অসংখ্য এরকম ফিগার মানে ছবি অ্যাটাচমেন্ট করবা। এগুলো তো অটোমেটিক ল্যাটে কি কি হবে, মানে লেবেলিং হবে। এই লেবেলিং গুলো কিন্তু অটোমেটিক হবে, তোমাকে এভাবে লিখতে হবে না। তুমি যখন একটা পিকচার বা ছবিকে অ্যাটাচমেন্ট করতেছো ল্যাটেক ডকুমেন্টে, সাথে সাথে ওই ডকুমেন্টের একটা অটোমেটিকলি প্লেস হয়ে যায় আর কি। তারপরে সেম জিনিসটা হচ্ছে টেবিলের জন্য। তোমরা যখন টেবিলগুলো অ্যাটাচমেন্ট করবা, টেবিলটাও কিন্তু ল্যাটেকে অ্যাটাচমেন্ট করলে অটোমেটিক এরকম রেফারেন্সিং হয়ে যায়, কত নাম্বার পেজ বা সিরিয়াল, এটা অটোমেটিক হবে। আর তারপর তোমাদের নিশ্চয়ই প্রত্যেকটা কাজের কিছু ওই যে এরকম ছোট ছোট জার্গন ওয়ার্ড থাকে না, যে মিম বলি আর কি, তো এটাকে অ্যাব্রিভিয়েট করে মানে বড় করে বেসিক্যালি লিখতে হবে। যে বেসিক্যালি তোমরা যখন কোনো জার্গন ওয়ার্ড বা শর্ট ফর্ম ব্যবহার করতেছো তোমাদের রিপোর্টে, তো ওইটাকে শুরুতেই বলে দিতে হবে যে কোন শর্ট ফর্মটাকে, যাতে যিনি ওই রিপোর্টটা সুপারভাইজ করবে বা তোমার বোর্ডে যখন টিচাররা দেখতেছে তারা যেন বুঝতে পারে যে আলটিমেটলি তুমি এই সংক্ষিপ্ত ওয়ার্ড বা সিম্বল দিয়ে কি মিন করতে চাচ্ছ আর কি, ঠিক আছে। আর এই যে এই জিনিসটাকে আমাদের কি বলি, যে কন্টেন্ট পেজ, তাই না? এগুলো কিন্তু অটোমেটিক তোমার রিপোর্টের ডকুমেন্টের বেসিসে আসলে কি হবে, রেডি হবে। তো আসলে আমরা একটু রিপোর্টের চ্যাপ্টার বাই চ্যাপ্টারে যাই। দেখো, আমরা যখন ইন্ট্রোডাকশন, তোমরা চ্যাপ্টার এটা তো তোমাদেরকে জমা দিতে হবে, তাহলে ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা এটা কিন্তু ওয়ান। তাহলে এই ওয়ানের আন্ডারে দেখো তো কয়টা তোমাদের সেগমেন্টে লেখালেখি করতে হবে, সেটা হচ্ছে টোটাল 9টা সেগমেন্টে লিখতে হবে, হ্যাঁ। এখানে কম বেশি করা যাবে না। ইন্ট্রোডাকশনে এই যে যে 9টা সেগমেন্ট, এটা একদম প্রিডিফাইন, মানে তোমাকে ঠিক এই 9টা ভাগ করেই লিখতে হবে। এবং এখানের এই টাইটেলগুলো তুমি পরিবর্তন করতে পারবে না, হ্যাঁ। কিন্তু ভেতরের লেখাটা, যে কন্টেন্টটা, সেটা তোমার প্রজেক্ট অনুযায়ী, তোমার কাজ অনুযায়ী তুমি চেঞ্জ করতে পারবা। কিন্তু এটার স্টেটমেন্ট বা এটার যে টাইটেল, সিরিয়াল, এগুলো পরিবর্তন কম বেশি তোমার করার কোনো সুযোগ নেই আসলে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে পার্টটা থাকে সেটাকে আমরা বলি প্রবলেম স্টেটমেন্ট। ইন্ট্রোডাকশনের প্রবলেম স্টেটমেন্ট মিনস হচ্ছে, তোমরা কিন্তু অলরেডি তোমরা যখন খেয়াল করে দেখো যে যখন প্রপোজাল শিটটা জমা দিছো সেখানে কিন্তু প্রবলেম স্টেটমেন্টটা ছিল। ওটাকে আরেকটু সুন্দর করে এই রিপোর্টে প্রেজেন্ট করতে হবে, যে অ্যাকচুয়ালি তোমরা কি প্রবলেম নিয়ে কাজ করতেছো, মানে কারেন্টলি কি কি প্রবলেম তোমাদের ওই প্রজেক্টের এক্সিস্ট করে, অন্যান্যরা যারা ওই ফিল্ডে কাজ করছে তারা কি কি প্রবলেম ফেস করছে বা তাদের কি কি ল্যাকিং ছিল। তাহলে ওই প্রবলেমগুলোর মধ্যে থেকে তুমি যে যে প্রবলেমকে পিক করছো সলিউশন করার জন্য, ওটাই বেসিক্যালি তোমার প্রবলেম স্টেটমেন্ট। তো এটা একটা প্যারাগ্রাফে লিখতে হয়। আফটার দ্যাট তোমাদের কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হয়। তার মানে লিটারেচার রিভিউতে তো তোমরা প্রায় 25 থেকে 30টা পেপার নিয়ে সামারি করতেছো। হাউএভার, প্রবলেম ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখা যাবে যে এই 25 বা 30টা পেপারের মধ্যে নিশ্চয়ই এরকম 4 থেকে 5টা পেপার নিশ্চয়ই পাওয়া যাবে, যেটা একদম সোললি তোমার প্রজেক্টের সাথে মনে করো 60, 70, 80% মানে অনেক বেশি মিল আছে, তাই না? তাহলে যে পেপারগুলা খুব রিসেন্ট এবং তোমার কাজের সাথে মোটামুটি 70, 80% মিল পেয়ে যাবা, তাহলে ওই কাজগুলোর সাথে তোমার কাজের কন্ট্রাস্টটা কোথায়, পার্থক্যটা কোথায়, সেটা এই প্রবলেম ব্যাকগ্রাউন্ডে তুলে ধরতে হবে আর কি, হ্যাঁ। সাইটেশন করে যে অমুক পেপারে এইভাবে করছে, বা ওই কাজের পরিধিটা এখানে ছিল, আমার পরিধিটা এই জায়গাটাতে আমরা বিস্তৃত করছি বা কিছুটা অ্যাডভান্স করার ট্রাই করছি, এভাবে যে লেখার স্টাইলটা থাকে সেটাই প্রবলেম ব্যাকগ্রাউন্ড আর কি। আফটার দ্যাট তোমাদের কিছু অবজেক্টিভ থাকবে, দেখবা যে তোমরা অবজেক্টিভ নিয়ে অলরেডি তোমাদের কিসে কাজ করছো, বেসিক্যালি তোমাদের যে তোমার প্রপোজাল শিটটা ছিল সেখানে কিন্তু অবজেক্টিভ নিয়ে কাজ করছে। তো এই অবজেক্টিভ গুলোকে সুন্দর করে আবার রিরাইট করতে হবে। তারপরে তোমাদের কাজে নিশ্চয় একটা মোটিভেশন আছে,
প্রত্যেকটা কাজ করতে গেলে নিশ্চয়ই প্রিভিয়াস কিছু কি থাকে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, সোসিও বা ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। তো ওই জিনিসগুলোকে মোটিভেটেড হয়ে যে তোমরা কাজে উদ্বুদ্ধ হইছো, তো ওই মোটিভেশনটাকে তুলে ধরতে হবে যে কোন কোন জিনিসটা তোমাদের কাজটাকে থ্রাইভ করছে কাজটা এক্সিকিউশন করার জন্য আসলে। নেক্সট অফ অল থাকে হচ্ছে তোমাদের রিসার্চের পয়েন্ট অফ ভিউ। মানে তোমরা যে একটা প্রজেক্ট করতেছো, কাজ করতেছো, এটা নিশ্চয়ই কিছু রিসার্চ ওয়ার্ক করতে হয়, তাই না? মানে ওই কাজের কিছু ভ্যালু থাকতে হয়, অর্থাৎ অরিজিনালিটি আমরা যেটাকে বলি। তাহলে তোমার কাজে অরিজিনালিটি কি, তোমার কাজের সিগনিফিকেন্সটা কি, সেটা বেসিক্যালি 1.5-এ তুলে ধরতে হয় আর কি। তারপর 1.6-এ থাকে হচ্ছে রিসার্চ কন্ট্রিবিউশনস। তো প্রত্যেকেরই কাজের যে পরিধিগুলা, সেই পরিধিগুলাকে যেগুলা তুমি একটু কাস্টমাইজ করতেছো, ধরো আগে কোনো এক জায়গায় হয়তো বা 5 সেকেন্ড লাগতো, তুমি সেই টাইমটাকে কমিয়ে 3 সেকেন্ডে কনভার্ট করার টার্গেট নিয়েছো। এটা একটা তোমার একটা ভালো কন্ট্রিবিউশন হতে পারে, যে তুমি ল্যাটেন্সিকে কি করতেছো, ড্রপ করতেছো, হ্যাঁ, এবং সিস্টেমটাকে ফাস্ট করতেছো, রোবাস্ট করতেছো। সো দিস টাইপস অফ কন্ট্রিবিউশন তোমার প্রজেক্টে নিশ্চয়ই থাকতে হবে, মিনিমাম 3 থেকে 4টা বা 5টা। তো এই জিনিসগুলোকে তোমার কন্ট্রিবিউশন হইতে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ তুমি যখন বোর্ডের কাছে যাচ্ছ, তোমার কাজে যদি তুমি কোনো কন্ট্রিবিউটিং পয়েন্টই বা নভেলটি না দেখাতে পারো, বোর্ড কিন্তু কনভিন্স হবে না যে তোমার এই প্রজেক্টটা ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে তারা সিলেক্টেড হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 1.7, এটা দুইটা আবার সাব সেকশন আছে। তো এটা কিন্তু আসলে খুব নতুন কিছু না, এটা কিন্তু তোমাদের ওই প্রপোজালে আছে। তো ওই যে প্রপোজালে যেখানে তোমরা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম আর কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস গুলো লিখেছিলা, সেই দুইটাকে এখানে এই দুইটা ভাগে এখানে লিখে ফেলবা, মানে রিরাইট করে ফেলবা, বসায় দিবা আর কি। তারপর থাকে 1.8-এ তোমার একটা প্রজেক্ট অর্গানাইজেশন। তো প্রজেক্ট অর্গানাইজেশনটা আসলে কি, যে ধরো আমি চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাকশন নিয়ে কাজ করছি, চ্যাপ্টার 2-তে লিটারেচার রিভিউ নিয়ে কাজ করছি, বা চ্যাপ্টার 3-তে হচ্ছে তোমার মেথোডোলজি বা সিস্টেমেটিক ওয়ার্কফ্লো নিয়ে কাজ করছি। তো এই যে এরকম যে কিছু লিখা একটা ওয়েটা দেখাই দেয়, এটাকে প্রজেক্ট অর্গানাইজেশন বলে আর কি। আর সবার শেষে থাকে একটা কনক্লুশন, প্রত্যেকটা চ্যাপ্টারেরই একটা কনক্লুশন থাকবে আর কি, যেটাকে আমরা সামারি বলি আর কি, ঠিক আছে? তারপর আমি একটু পরে একটু এক্সাম্পল দেখাবো যে কিরকম থাকে আর কি। তারপর দেখো এই চ্যাপ্টারটাও কিন্তু তোমাদেরকে লিখতে হবে, যেটাকে আমরা বলতেছি ব্যাকগ্রাউন্ড স্টাডি, বা এটাকে অল্টারনেটিভলি তুমি চিন্তা করতে পারো লিটারেচার রিভিউ হিসেবে। তার মানে এই যে লিটারেচার রিভিউ চ্যাপ্টার বা ব্যাকগ্রাউন্ড স্টাডি, এটা করার জন্য কিন্তু তোমাদের থেকে যে আমরা আজকে তো বা গতকালকে দেখবো যে অনেক গ্রুপ এসে আমাদের কাছ থেকে কি নিয়ে গেলা, রিমার্কস নিয়ে গেলা। তো ওখানে বেশ কিছু অবজারভেশন তোমরা দেখতে পারবা, যেমন তোমরা যে পেপারগুলা যখন চয়েস করছিলাম, আমরা বলছিলাম যে পেপারগুলা রিসেন্ট নিবা, রেলিভেন্ট নিবা, ভালো পাবলিশারের নিবা, হ্যাঁ, বা ধরো আহ, ভালো টাইপ অফ জার্নালে যেগুলো পাবলিকেশন হয়েছে সেই পেপারগুলোকে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে তোমার কাজটাকে তুমি যদি ইন ফিউচার যখন পাবলিকেশন করতে চাইবা, কারণ তোমার নিশ্চয়ই 498B, যেটা পরের সেমিস্টার বা তারপরের সেমিস্টারে যে ফাইনাল ইয়ার ডিফেন্সটা দিয়ে তোমার এই ডিগ্রিটা নিতে হবে, তখন কিন্তু তোমাকে পেপার পাবলিকেশন করে তারপর কিন্তু ওই ডিফেন্স বোর্ডে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাকে অ্যালাউ করবে না। এখন তাহলে তোমার যদি কাজের অন্যান্য কাজের সাথে কোনো আসলে কন্ট্রাস্টিং পয়েন্টই না থাকে, অন্যান্য কাজ থেকে তোমার কাজটাকে যদি একটু ভালো আমরা নাই করতে পারি, তাহলে তুমি আসলে কি লিটারেচার রিভিউ করলে? লিটারেচার রিভিউর উদ্দেশ্যটা হচ্ছে একদম রিসেন্ট পাস্টে যারা তোমার কাজের মতো করে কাজ করছে বা তোমার কাজের সাথে যায়, হ্যাঁ, কিছুটা হলেও, তারা কিভাবে করলো, তুমি কিভাবে করলা, তাদের কাজে কিছু ক্রিটিসাইজ করছো, সেই ক্রিটিসাইজ থেকেই কিন্তু তুমি তাদের ল্যাকিংস বের করছো, সেই ল্যাকিংস গুলো থেকে কিছু পয়েন্টকে তুমি অ্যাড্রেস করতেছো তাদের সলিউশন করার জন্য, যেগুলোই তোমার কন্ট্রিবিউশন বা তোমার অবজেক্টিভ আর কি। তো এই যে যে লিটারেচার রিভিউ 2.1 যে সেকশন সাবসেকশনটা থাকে, এটার আন্ডার ওই যে যে 25-30টা পেপারে তোমরা সামারি, ওই যে ফাইনাল সামারিটা, সেই ফাইনাল সামারিটাকেও আরেকটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করা কিভাবে। ফর এক্সাম্পল, যে আমার 25টা পেপারে যে সামারিটা করছি, ধরো তোমাদের কাজ হচ্ছে কোনো একটা ইমেজ প্রসেসিং রিলেটেড। ফর এক্সাম্পল ধরো কোনো যে ব্রেনের যে মানে ধরো এক্স রে বা ধরো এমআরআই ইমেজ, সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে ব্রেন স্ট্রোক হয়েছে কি হয় না। এখন এই ব্রেন স্ট্রোক হয়েছে কি হয় নাই আমি যদি এমআরআই ইমেজ থেকে ডিটারমাইন করতে চাই, তাহলে ধরো বাজারে দেখলা যে টোটাল 2 ধরনের পেপার পাওয়া যাচ্ছে। এক ধরনের পেপার পাচ্ছ যারা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, সংক্ষেপে যেটাকে সিএনএন বলে, তাহলে সিএনএন বেস কাজ করছে, অথবা ভীষণ ট্রান্সফর্মার, যেটাকে সংক্ষেপে ভিআইটি বলে, ভীষণ ট্রান্সফর্মার বেস কাজ করছে।
আবার এরকমও কিছু পেপার পেতে পারো যারা এই দুটাকে কম্বাইন করে অথবা তাদের মধ্যে কিছু পরিবর্তন এনে হাইব্রিড হাইব্রিড একটা মডেল প্রপোজ করছে, অথবা একটা কাস্টমাইজ মডেল প্রপোজ করছে, এই ধরনের কাজ করছে। তাহলে তুমিও যদি সিমিলার টাইপ অফ ব্রেন স্ট্রোকের ইমেজ ডেটা অ্যানালাইসিস করতে চাও, তাহলে দেখো ওই 25টা পেপারের মধ্যে হয়তো তুমি আগে কি করছিলে, র্যান্ডমলি 25টা পেপার সিরিয়াল করছিলে। এখন তোমাদের রোলটা হবে হচ্ছে এই 25টা পেপারের মধ্যে কোন 5টা বা কোন 7টা বা 10টা পেপার ফর এক্সাম্পল শুধু সিএনএন নিয়ে কাজ করছে, কোন 5টা বা 7টা পেপার হচ্ছে শুধু ভিআইটি নিয়ে কাজ করছে, আর কোন 5টা বা 7টা পেপার হচ্ছে আইদার তাদের মধ্যে কিছু মডিফিকেশন করছে, কাস্টমাইজেশন করছে, হাইব্রিডাইজেশন করছে। তাহলে এই যে যে তিনটা কি করা, সাবসেগমেন্ট করা, বা সহজ কথায় বললে বা এআই এর ভাষায় বললে আমরা বলতে পারি এভাবে ক্লাস্টারিং করা, বা পেপারগুলোকে ক্লাস্টারিং করবা আর কি। অ্যালাইন বা অ্যালাইক পেপারগুলোকে একদিকে নিব, সেটা হতে পারে মেথডের উপর বেসিস করে, বা ফর দ্য সেম টাইপ অফ ডেটা সেটে যে যে পেপারগুলোর উপর পাওয়া গেছে তাহলে ওইগুলোকে আমরা একদিকে নিব। নিয়ে যেটা করবে, এক একটা ক্লাস্টার ওয়াইজ কি করবা, রিভিউগুলো লিখবা। তার মানে ধরো আগে র্যান্ডমলি লিখছিলা, এখন ধরো 25টা পেপারের মধ্যে 7টা পেপার যারা সিএনএন নিয়ে কাজ করছে তাদের সামারিটা তুমি এক জায়গায় রাখবা, যারা শুধুমাত্র ভিআইটি নিয়ে কাজ করছে তাদের সামারিটা আরেক জায়গায় রাখবা, যারা কাস্টমাইজেশন করছে, হাইব্রিডাইজেশন করছে, তাদের আরেক জায়গায় রাখবা। তাহলে যেটা হবে, অ্যাজ এ রিডার আমি যখন তোমার পেপারটা বা তোমার থিসিস বুকটা রিভিউ করতে যাব, আমার কিন্তু র্যান্ডম হইতে পড়ার দরকার নাই। আমি বুঝতে পারবো যে তুমি একটা জিনিস স্টাডি করছো, আফটার দ্যাট সেই জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছে। এই যে যে রিপ্রেজেন্টেশনটা, এটাই কিন্তু বেসিক্যালি তোমার এই চ্যাপ্টার 2 এর কাজ। বেসিক্যালি বুঝতে পারছো, তোমরা করছো, কিন্তু সেগুলো কিন্তু এখন সাজায় গুছায় কি করতে হবে, ক্লাস্টার ওয়াইজ অ্যানালাইসিস করে দেখাইতে হবে। তো ওই যে যে সাজায় গুছায় লিখলা, ওই পেপারগুলোর মধ্যেই সিএনএন বেজ আর্কিটেকচারে নিশ্চয়ই তুমি ধরো কিছু প্রবলেম পাইছো, তাই না? মানে যেগুলোকে রিসার্চ গ্যাপ বলে। তাহলে সেই রিসার্চ গ্যাপ গুলো আইডেন্টিফাই করো। তারপর ধরো ভিআইটি বেস কাজে তুমি কিছু রিসার্চ গ্যাপ পাইছো, সেগুলোকে আইডেন্টিফাই করো। তো এটাই বেসিক্যালি 2.2 এর কাজ। তার মানে 2.1-এ তুমি যেভাবে ক্লাস্টার ওয়াইজ সাজাবা প্রত্যেকটা কাজের পরিধিকে, অন্যান্যরা যেভাবে করছে, সেই ক্লাস্টার ওয়াইজে আবার তুমি তাদের রিসার্চ গ্যাপ গুলো তুলে নিয়ে আসবা, যে অমুক 5টা বা 6টা পেপারে এই প্রবলেম পাওয়া গেছে, নিচের 5-6 পেপারে যেখানে ভিআইটি বেস কাজ হয়েছিল সেখানে ধরো ডিফারেন্ট 3টা প্রবলেম পাওয়া গেছে আর কি। তো এই যে অ্যানালাইসিসটা, এটাকে আসলে 2.2 আমরা হিসেবে বলি, বা প্রবলেম অ্যানালাইসিস বলি। তারপর 2.3-তে থাকে হচ্ছে, আবারও বলতেছি, সেটা কি সামারি। তার মানে এখানেও একটা এই পুরো চ্যাপ্টারটার একটা সামারি থাকবে আর কি। এরপরে মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্টেন্ট যে সেকশনটা তোমাদের এই সেমিস্টারে, যেটার উপর বেসিস করে অ্যাকচুয়ালি বোর্ডে বা মনে করো যে ডিফেন্স বোর্ডটা যখন চলবে, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই যে এই চ্যাপ্টারটা থেকে হবে। সেটা হচ্ছে এই রিসার্চ মেথোডোলজি, বা শুধু আমরা মেথোডোলজি যেটা বলি সেই চ্যাপ্টারটা। তাহলে রিসার্চ মেথোডোলজির এই সাবসেকশনগুলো না, এটা কিন্তু ফিক্স না, এটা তোমার কাজের উপর ডিপেন্ড করে। উপরের যেমন ধরো চ্যাপ্টার 1 বা 2টা হচ্ছে এই যে স্টেটমেন্টগুলো যেমন ফিক্সড, মানে এটা পরিবর্তন করার তোমার কোনো স্কোপ নাই। কিন্তু চ্যাপ্টার 3-তে এসে তুমি তোমার মতো করে পরিবর্তন করতে পারবা। হ্যাঁ, তবে একটা জেনারেল গাইডলাইন তো থাকায়। যেমন ধরো তোমার নিশ্চয়ই যদি এআই রিলেটেড কোনো কাজ হয়, তাহলে অবশ্যই তুমি ডেটা সেট নিয়ে কাজ করতেছো, আইদার নিজেরা ডেটা সেট বানাচ্ছ, অথবা নিচের কোথাও কোনো রিসোর্স থেকে কালেক্ট করতেছো। সেই ডেটা সেটটাকে নিশ্চয়ই কিছু প্রি প্রসেসিং করা লাগতেছে। হ্যাঁ, এই যে যে স্টেপগুলা, এগুলাই কিন্তু তোমাকে এখানে ফার্স্ট অফ অল লিখতে হয়, যে আমি কোথা থেকে ডাটা সেট প্রিপেয়ার করতেছি অথবা কালেক্ট করতেছি। তারপরে ওখানে যদি আমি কোনো প্রিপ্রসেসিং করি, কোনো নর্মালাইজেশন করা হয়, তারপরে অ্যাডভান্স কোনো ফিচার সিলেকশন মেথড ইউজ করা হয়, এই জিনিসগুলো নিয়ে তোমাকে লেখালেখি করতে হবে। তারপরে ডেটা সেটের ছবি কয়েকটা দিতে পারো, ডেটা সেটের মধ্যে ব্যালেন্স বা ইনব্যালেন্স রিলেটেড যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলোকে গ্রাফিক্যালি ওখানে শোকেস করতে পারো। হ্যাঁ, তো এই যে যে ব্যাপারগুলো, এগুলো শুরুতেই আগে এই চ্যাপ্টারে ডিফাইন করতে হয়। আফটার দ্যাট তোমার মেইন যে মেথোডোলজি ডায়াগ্রাম, যেটাই যে তোমরা ধরো 1-2 দিন পরে জমা দিচ্ছ আমার কাছে বা তোমার স্যারকে দেখায়, এই ডায়াগ্রামটা প্লেস করতে হবে 3.2 এর আন্ডারে। তো ওই ডায়াগ্রামের মধ্যে কিন্তু অনেক অনেক কম্পোনেন্ট আছে, মানে সাব সাব পার্ট আছে, ছোট ছোট কম্পোনেন্ট আছে। প্রত্যেকটা পার্টেরই কিন্তু কিছু না কিছু রোল আছে। কোনোটা হয়তো বা অ্যালগোরিদমিক পার্ট, কোনোটা হয়তো বা একটু ম্যাথমেটিক্যাল পার্ট, কিছু হয়তো বা অপটিমাইজেশন আছে, আবার কোথাও হয়তো বা দুইটার একটা কম্বিনেশন আছে, হ্যাঁ, জয়েনিং আছে। তো এই যে যে প্রত্যেকটা পার্ট, এই প্রত্যেকটা পার্ট সাব পার্টই হচ্ছে তোমার বর্ণনার মেইন উদ্দেশ্য হবে। প্রত্যেকটা সাব পার্টই ওই তোমার 3.2 এর
সাব সাবসেকশন হবে, মানে ওগুলার সাবসেকশন হবে আর কি, এবং ওইটার ইন ডিটেলস কিন্তু লিখতে হবে। এবং সেটার জন্য যদি এক্সট্রা তোমার কোনো টেবিল ফিগার করার দরকার হয় তুমি অবশ্যই করবা। তার মানে চ্যাপ্টার 3-তে তোমাকে মেইন মেথডোলজি ডায়াগ্রাম রাখার সাথে সাথে ওই কম্পোনেন্ট গুলা এক্সপ্লেইন করার জন্য আরো অনেক কিছুর প্রয়োজন হতে পারে। অ্যাডিশনাল ফিগারের দরকার হতে পারে, অ্যাডিশনাল টেবিলের দরকার হতে পারে। শুধু তাই না, যদি তুমি কোনো কাস্টম অ্যালগোরিদম প্রপোজ করতে চাও, সেই অ্যালগোরিদমটাকেও কিন্তু সুদো কোড আকারে মানে অ্যালগোরিদমিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারতে হবে। হ্যাঁ, তাহলে এই যে যে রিপ্রেজেন্টেশনের ওয়েটা, এটাই কিন্তু তোমার চ্যাপ্টার 3 আর কি, বা মেথোডোলজি। হ্যাঁ, আর রেস্ট অফ দ্য এই যে যে জিনিসগুলো, এগুলো তোমাদের এখন লাগবে না, মানে এই সেমিস্টারে লাগবে না, এটা পরের সেমিস্টারের জন্য আর কি। তো চলো আমরা একটু জাস্ট ভিজুয়ালাইজেশন করি। ফর এক্সাম্পল ধরো এই যে চ্যাপ্টার 1 যেটা ছিল, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। তো শুরুতে ইন্ট্রোডাকশনে আমরা কিছু তোমাদের কথা থাকতে হবে, তোমাদের প্রজেক্ট সম্পর্কে ইন্ট্রোডাক্টরি কিছু স্টেটমেন্ট থাকবে। তারপর তোমরা এই যে 1.1 এর আন্ডার, যেটাকে আমরা প্রবলেম স্টেটমেন্ট বলতেছি, অলরেডি বলছি প্রিভিয়াস ওয়ার্ক গুলার সাথে তোমার কাজের কোন কোন জায়গায় কন্ট্রাস্টিং পয়েন্টটা আছে, বা তুমি কোন কোন এরিয়া নিয়ে সলিউশন করার টার্গেট নিয়েছো, সেটা নিয়ে তুমি প্রবলেম স্টেটমেন্টে এক্সপ্লেন করবা। তারপর ধরো প্রবলেম ব্যাকগ্রাউন্ড হচ্ছে লেটেস্ট যে কাজগুলা হয়েছে, যে 3-4টা একদম সেই 3-4টা কাজের সাথে তোমার কাজের আসলে পার্থক্যটা কোথায়, তুমি কতটুকু ওই কাজগুলোর সাথে এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যাডিশন করতেছো, সেগুলাই যে এখানে অ্যানালাইসিস করতে হবে 1.2। আফটার দ্যাট তোমার কিছু অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভ গুলাকে এখানে বুলেট ফরম্যাটে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। তারপর তোমার কাজের মোটিভেশনটা এখানে লিখতে হবে। তারপরে এই যেগুলো হচ্ছে তোমার প্রজেক্টের রিসার্চ পয়েন্ট অফ ভিউ থেকে সিগনিফিকেন্স গুলো, এগুলো চাইলে তুমি এরকম বুলেট পয়েন্ট করে সেগুলোকে শর্টলি ডিসক্রাইব করে দিতে পারো। তারপরে থাকে হচ্ছে তোমার কাজের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন, যে তোমার কাজের সাথে অন্যান্য কাজ কতটুকু ডিফার করতেছে, তোমার কাস্টমাইজেশনটা কিভাবে কাজ করতেছে, তুমি কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতেছো, তুমি কতটুকু অন্যের থেকে এগিয়ে যাওয়ার টার্গেট করতেছে, এই জিনিসগুলাই কিন্তু আসলে তোমার কন্ট্রিবিউটিং পয়েন্ট। তারপরে থাকে হচ্ছে যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর যে জিনিসটা, তোমার কাজটাকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর কোন জিনিসটা বা কোন ফিচারটা কতটুকু অ্যালাইন করতেছে, সেটা যেটা তোমরা ওই যে প্রপোজালে দিয়েছো সেটাই এখানে তুলে ধরবা আর কি। সিমিলার ওইতে কমপ্লেক্স অ্যাক্টিভিটিস গুলা যেটা প্রপোজালে আছে, সে সেম ওই জিনিসগুলো এখানে তুলে ধরবা। আর এখানে যে প্রজেক্ট অর্গানাইজেশন, এটা অলমোস্ট সেম, মানে এইভাবেই তোমাকে লিখতে হবে। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন বলতে কি বোঝায়, চ্যাপ্টার 2-তে লিটারেচার রিভিউ বা ব্যাকগ্রাউন্ড স্টাডি, সেটা বলতে কি বোঝায়, এবং চ্যাপ্টার 3-তে রিসার্চ মেথোডোলজি, সেটা বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, আর সবার শেষে থাকে হচ্ছে সামারি। তো সামারি তো আমি বললামই, প্রত্যেকটা সামারি অলমোস্ট এই যে এই একই স্টাইলই ফলো করবে আর কি, যে আসলে জাস্ট ব্রিফলি 2 লাইনে কনক্লুশন টানা, এটাই হচ্ছে বেসিক্যালি ওই চ্যাপ্টারের সামারি। এরপর আসবে তোমার চ্যাপ্টার 2, যেটাকে ওই যে লিটারেচার রিভিউ বলে। লিটারেচার রিভিউ এর আবার একটা শুরুতে একটা ইন্ট্রোডাকশন দিতে পারো। আফটার দ্যাট এই যে যে লিটারেচার রিভিউ, এগুলাকে দেখো এই যে কম্বাইন করার মতো, যেমন ধরো এই যে 1 থেকে 3, তার মানে এই 3টা পেপার তারা এই যে একই রকম কাজ করছে, যে আইদার তারা সিএনএন বেস কাজ করছে বা কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। আবার ধরো 4 নম্বরে সিএনএন বেস কাজ করছে, কিন্তু ওখানে হয়তো অ্যাডিশনাল এই যে এই জিনিসটা অ্যাডিশন করছে। ঠিক আছে, আবার ধরো 5 নম্বরও সিএনএন বেস কাজ করছে, কিন্তু সেখানে হয়তো বা ডিফারেন্ট কোনো ডেটা সেট ইউজ করছে বা ট্রান্সফার লার্নিং এর মতো কোনো কনসেপ্ট নিয়ে আসছে। হ্যাঁ, আবার ধরো এই যে 6 বা 7, তারা একই রকম কম্পিউটেশনাল কস্ট অ্যানালাইসিস করছে। তো এই যে এইভাবে যে ক্লাস্টার ওয়াইজ পেপারগুলোকে ডিজাইন করা, ওই ওই জায়গা থেকে অ্যানালাইসিসটা লেখা, এটাই বেসিক্যালি তোমার 2.1 এর কাজ আর কি। ঠিক আছে, আর 2.2-তে হচ্ছে ওই যে যে 25টা পেপার আছে, ওই 25টা পেপারে তুমি কি কি রিসার্চ গ্যাপ গুলা পেলা, সেই রিসার্চ গ্যাপ গুলাকে আবার ওই সিমিলার ওই ক্লাস্টার ওয়াইজ অ্যানালাইসিস করবা, যে অমুক অমুক পেপার আমি এই প্রবলেম পাইলাম, বা অ্যাডিশনাল আরো এই প্রবলেম গুলো এক্সিস্ট করে। আর সবার শেষে একটা ব্রিফ, একটা সামারি থাকে আর কি। আর তারপরে থাকবে হচ্ছে তোমার চ্যাপ্টার 3, যেটা রিসার্চ মেথোডোলজি, যেটা শুরুতেই যে আমি বললাম যে ডেটা সেট রিলেটেড ইনফরমেশন গুলো দিতে হবে। ডেটা সেটের সাইজ কত, কতগুলো ইমেজ আছে, কতগুলো ক্লাস আছে, কোথা থেকে ডেটা সেটটা কালেক্ট করছো, সেটাকে সাইটেশন করতে হবে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি যদি কোনো প্রিপ্রসেসিং করো, তাহলে সেই প্রিপ্রসেসিং এর স্টেপ গুলা কিরকম, এই যে ধরো এরকম ফিগার দিয়ে দেখাতে পারো, হ্যাঁ, প্রয়োজন বেসিসে। বা যদি প্রিপ্রসেসিংটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে কালার চ্যানেলগুলোকে কিভাবে করা যেতে পারে, তাহলে ওই জিনিসগুলোকে ইনক্লুশন করতে হবে। তারপর ডেটা সেটটাকে তুমি কি রেশিওতে স্প্লিট করবা,
ট্রেন টেস্ট ভ্যালিডেশন, সেই ভ্যালিডেশনে কোন পার্টে কতগুলো ইমেজ পড়বে সেই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে। তারপরে এই যে নর্মালাইজেশন বা রিসাইজিং যদি করতে হয় সেটা নিয়ে কথা বলবা। মানে যে যে জিনিস তুমি করবা, যে কাজগুলো তোমাকে করতেই হবে কোডিং ওয়ার্কসে, সেগুলোর থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ইচ অ্যান্ড এভরিথিং এখানে দিতে হবে। এখানে কম দিয়ে তোমার লাভ নাই। তুমি যত বেশি এক্সট্রা অর্ডিনারি শোকেস করতে পারবা তত তোমার কিন্তু মানে বেনিফিট। তবে একটা কথা মাথায় রেখো, এখন ধরো যে কাজটা খুব অ্যাম্বিশাস, তুমি সে জিনিসটা ধরো এখানে বলে দিলা যে আমি মেথোডোলজিতে এই জিনিসটা করব, কিন্তু ফর এক্সাম্পল সেটা এতই ধরো অ্যাম্বিশাস যে বোর্ডে যখন তোমাকে আস্ক করলো যে এটা তুমি কিভাবে করবা, তখন তোমার কাছে কোনো আনসার নাই। মানে ধরো ব্যাপারটা আমার করতে মন চাইছে তাই দিয়ে দিছে, এই জিনিসটা তো অনেক ভালো, এখন তোমাকে জিজ্ঞাসা করলে তুমি এটা কিভাবে এক্সিকিউট করবে, তোমার কাছে যদি আনসার না রেডি থাকে, তাহলে কিন্তু বোর্ড বুঝবে যে তুমি মানে ইউ আর নট প্রিপেয়ার্ড। তারপরে ধরো এমন একটা জিনিস হইলো যে তুমি এখন ধরো বলে ফেললা, মানে কোনোভাবে কনভিন্স করলা বোর্ডকে, কিন্তু পরের সেমিস্টারে 498 বিতে যখন প্রেজেন্টেশন দিবা, তখন তোমার মেথোডোলজির সাথে তো মিলাবে যে তুমি 498 এতে কি মেথোডোলজি দিছিল আর এখন কি নিয়ে আসছো। তো খুব যদি বেশি ডিফার করে, যেটা হয়তো বা দেওয়ার কথা ছিল, তুমি যদি এটা না দাও, তখন কিন্তু স্বাভাবিকভাবে এক্সটার্নাল যিনি আসবে বাইরে থেকে তিনি বলবে যে তোমরা তো এটা করার কথা বলছিলে, তাহলে এটা কেন করো নাই। তো এই জন্য তোমাদেরকে ব্যাপারটা এমন ভাবে মিনিমাইজ করতে হবে যেন তোমাদের যে যে জিনিস করা পসিবল অবশ্যই সেগুলো করতে হবে, আর যে জিনিসগুলো করা পসিবল না ওটা বুঝে শুনে আইডেন্টিফাই করবা যে তোমরা আসলে ইনক্লুড করবা কি করবা না, বুঝে গেছে। কারণ যদি এভাবে সবই বাদ দিয়ে দাও, তাহলে তো প্রজেক্টের আসলে কন্ট্রিবিউশন কমে যাবে। তখন ওইটা কিন্তু উল্টা ব্যাকফায়ার করতে পারে, যে আমি এটাও করতে পারবো না, বাদ দিই, এটাও করতে পারবো না, ওটাও কিন্তু ব্যাকফায়ার করার চান্সেস আছে। কারণ তোমার তো কাজটাই এটা যে 1 বছরের মধ্যে নোবেলটিস বা কিছু এক্সট্রা অর্ডিনারি করা, যদি নাই করতে পারে তাহলে লাভটা কি হইলো আর কি। তারপরে তোমাদের এই যে মেইন যে আর্কিটেকচার বা ম্যাথমেটিক্যাল আর্কিটেকচার ডায়াগ্রাম বা মেথোডোলজি ডায়াগ্রাম, সেটা বেসিক্যালি কিন্তু এখানে থাকবে। তো এখানকার দেখো কত সাব পার্ট, এই প্রত্যেকটা সাব পার্ট নিয়ে কিন্তু আবার এরকম ছোট ছোট এক একটা সাবসেকশন তোমাকে ক্রিয়েট করতে হবে। সেগুলোর ভেতরে যে ম্যাথমেটিক্যাল মডেলিং বা ম্যাথমেটিক্যালি কিভাবে ওই জিনিসগুলো কি, যেহেতু আমরা তো জানি এআই মানে তো আসলে ম্যাথ, এআই কে যদি কাটা হয় তাহলে কি পাবে, স্ট্যাটিস্টিক্স পাবা, লিনিয়ার অ্যালজেব্রা পাবা, প্রবাবিলিটিস পাবা, তাই না? তো এই তিন জিনিসের কম্বিনেশন, এই জিনিসগুলো কিভাবে কাজ করে সেগুলাকে ম্যাথমেটিক্যালি তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। এই যেভাবে রিপ্রেজেন্ট করতে পারো পার্ট বাই পার্ট, মানে যেটার পরে যেটা আসতেছে, মানে একটা ইমেজে বা তুমি যেভাবে কোডটা ডিজাইন করবা, কোনটার পরে কোনটা হবে সেই অনুযায়ী তুমি তোমার টাইটেল গুলা লিখবা, ঠিক আছে। এই জন্য এইটার কোনো ফিক্সড অর্ডার থাকে না, এটা এক একজনের প্রজেক্ট বেসিসে এক একটা টাইটেল বা সাব টাইটেল আসে আর কি, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এরকমই হয়। তাহলে তোমাদের মোটামুটি এই 3 চ্যাপ্টার পর্যন্ত বেসিক্যালি তোমাদেরকে জমা করতে হবে। আর এটার সাথে যেহেতু ওই যে তোমরা সাইটেশন গুলা করতেছো, তাহলে অবশ্যই এইটা কিন্তু থাকতে হবে যে রেফারেন্স পার্টটা থাকবে। লাস্টে যে রেফারেন্স পার্টটা থাকে, এটা যখন সাইটেশন গুলা করতেছো, এটা হচ্ছে যে বিপ ফাইলে সাইটেশন করতে হয়। তাহলে এই বিপ ফাইলে সাইটেশন করলে তোমাদের ওইগুলো অটোমেটিক সাইটেশন ক্রিয়েট হয়ে যাবে আর কি। তো এইভাবে যখন চ্যাপ্টার 3 জমা দিবা প্রপারলি, তখন তোমরা বোর্ডে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারবে আর কি, ঠিক আছে। তো এই জন্য আমরা বলতেছি তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের কাজগুলো করে করে রেগুলার তোমাদের সুপারভাইজারের সাথে রেগুলার দেখাও যে এই জিনিসগুলো আরেকটু কিভাবে বেটার করা যায়, আরেকটু কিভাবে বেটার করা যায়। কারণ এটা তো আসলে আলটিমেটলি তোমার সুপারভাইজার সঠিকভাবে গাইডলাইন না দিলে তুমি কিন্তু ট্র্যাপে পড়ে যাবা, বিপদে পড়ে যাবা। এবং বোর্ডে যখন যাবা তখন কিন্তু ওই যে যারা ইন্টারনাল মেম্বার আসতেছে, তারা কিন্তু এত কিছু শোনার সময় নাই, তুমি যা দিবা তার উপর বেসিস করেই তাদেরকে ডেলিভার করতে হবে, তাদেরকে রিমার্কস করতে হবে, ঠিক আছে। এই জন্য আমি, যেহেতু এইটার সাথে রেলিভেন্ট না, মানে এই পার্ট যেহেতু আমার আসলে কোনো রিমার্কিং এর সুযোগ নাই, তারপরেও আমি জিনিসটা তোমাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি, বা বেসিক যে জিনিসটা আসলে না জানলেই নয়, বা যে জিনিসটা আসলে অ্যাটলিস্ট তোমাদেরকে জানা উচিত, বা কোথায় কোথায় আহ, এই বোর্ডে আসলে কোশ্চেন গুলো আস্ক হয়, কোথায় কোথায় মার্কগুলো কাটা যায়, কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আমি ট্রাই করছি যে তোমাদের সাথে বেসিক্যালি এই সেশনটাতে তুলে ধরা, যাতে অ্যাটলিস্ট এই নলেজটা থাকে যে বেসিক্যালি আমাদের কোন জিনিসগুলো মিনিমাল করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমি আহ, একটা ল্যাটেক রিপোর্টের, তোমরা যে ফরম্যাটে ল্যাটেক রিপোর্টটা লিখবা ওভারলিফে, আমি দিয়ে দিব তোমাদের একটা টেমপ্লেট দিয়ে দিব আমাদের ইউনিভার্সিটি থেকে, যে টেমপ্লেটটা তোমাদেরকে দিতে বলা হয়। আর তোমরা যদি সুপারভাইজার থেকে পেয়ে থাকো কোনো অসুবিধা নাই, সেটাও ব্যবহার করতে পারো, সবাই একই টেমপ্লেটই দিবে। আর তোমাদের থার্ড যে অ্যাসেসমেন্টটা দেওয়ার কথা মেথোডোলজি পার্ট, ওটা তোমরা আহ, সঠিকভাবে করো, করার পরে সুপারভাইজারকে দেখাও, দেখিয়ে ওই ছবিটা বা ওইটা প্রিন্ট আউট করে আমার টেবিলে
ওই দিন আমি পরে মনে হয় কিছু গ্রুপকে বলছিলাম আর একদিন এক্সটেন্ড করে দিলাম, যে ওই দিন যদি না পারো তাহলে তার পরের দিন এসেও জমা দিতে পারো। হ্যাঁ, রেখে যেতে পারবো। পরে আমি ওগুলা রিমার্কস করে তোমাদেরকে জানাই দিব যে কবে তোমরা কালেক্ট করতে পারো। ওই অনুসারে তোমরা পরবর্তীতে কালেক্ট করে ওটা আমার থেকে কালেক্ট করে নিবে এবং সিগনেচার দিয়ে নিবে। তাহলে তোমাদের বোর্ডে আমার যে 30 মার্কস, আমি ওটা বোর্ডের কাছে দিয়ে দিব, জমা দিয়ে দিব আর কি। ঠিক আছে? মানে কোর্স টিচারের মার্কসটাই সবার আগে আসলে বোর্ডে চলে যায় আর কি। তো আমি আমার মার্কসটা বোর্ডে জমা দিয়ে দিব। দেন বোর্ড তার রিমার্কসিং করবে, তোমার সুপারভাইজার আলাদা রিমার্কসিং করবে। 3 জায়গা থেকে মার্কস ব্লাইন্ডলি বেসিক্যালি আইটির কাছে যাবে। পরবর্তীতে তোমাদের যখন সেমিস্টার শেষ হবে তখন ধীরে ধীরে হয়তো বা রেজাল্টগুলো পাবলিশ হওয়া শুরু করবে। তবে আগেই বলে নিই, এই রেজাল্ট কিন্তু রেগুলার সময় পাবলিশ হবে না। দেখা যাবে যে তোমার সামনে তো সামার সেমিস্টার, তো সামারের হয়তো বা মিড টার্মের পরে যে তোমার এই এই কোর্সটার রেজাল্ট পাবলিশ হবে বেসিক্যালি। এবং সবার আবার একসাথে হয় না, কারোরটা আগে কারোরটা পরে। মানে ওই যে যে অর্ডারে তোমার রিপোর্ট বা যে অর্ডারের ডকুমেন্ট গুলা সাবমিশন হবে, আরো অনেক কিছুই থাকে। মানে এখানে বাইন্ডিংস আছে, সেগুলো তোমরা দেখতে পাও না। মানে ওটা আমাদের ডিপার্টমেন্টাল ওয়েতে চলতে যায়, মানে চলে আর কি। তো ওই জিনিসগুলো যখন কমপ্লিট হবে তারপর হইতে থাকে, তো এটা চিন্তার কিছু নাই। তো কিন্তু আরেকটা জিনিস বলে দিই, বোর্ডে যদি তুমি প্রেজেন্ট না থাকো, তোমাদের কোনো মেম্বার মানে যদি ফেইল করে, তুমি ধরো ফর এক্সাম্পল আমার কাছে 30-এর মতো ধরো 22 পাইছে, তোমার সুপারভাইজারের কাছে ধরো 40-এর মধ্যে ধরো 30 পাইছে, কিন্তু বোর্ডে তুমি উপস্থিত নাই, তার মানে তুমি কিন্তু ফেল। মানে তুমি দেখো 100-এর মধ্যে 52 পেয়েও কিন্তু ফেল হয়ে যাবে। বোর্ডে মাস্ট টু বি অ্যাটেন্ড, ওই বোর্ডে মাস্ট টু বি অ্যাটেন্ড, এটা ফেল করা যাবে না, কোনোভাবেই যাবে না আর কি। ঠিক আছে? ওই দিন অবশ্যই অবশ্যই ওখানে অ্যাটেন্ড হয়ে ফিজিক্যালি সিগনেচার প্রোভাইড করতে হবে আর কি। ওই সিগনেচার না ছাড়া তোমার ফেল হিসেবে কাউন্ট করবে। তুমি ধরো 70-এর মধ্যে বা 100-এর মধ্যে 52 পাইছো, তাতেও কিছু যায় আসে না। বোর্ডের মার্কস 0 মানে তুমি ফেল হয়ে যাবে কিন্তু। সাবধান, তোমাদের বাদ বাকি গ্রুপ মেম্বারদের এটার ব্যাপারে একটু করে নিও এবং নিজেরা ডিসকাস করে নিও, যেন এই রিলেটেড কোনো ইনসিডেন্ট না ঘটে। কারণ এরকম ঘটে না, কিন্তু তারপরও গত আমরা 4-5 সেমিস্টারে দেখেছি যে 2-3 জনের সাথে এরকম কিন্তু ঘটনা ঘটছে। তো হুট করে এরকম ছোট্ট একটা ভুলের কারণে যদি ফেল এসে যায়, তাহলে পরের সেমিস্টার ও কিন্তু আর তোমাদের সাথে কন্টিনিউ করতে পারবে না। তাকে আবার এই যে এখন যাদেরকে ক্যাপস্টোন অফার করা হচ্ছে 498A, তাদের সাথে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। সো এটা আসলে কেউ এক্সপেক্ট করে না এরকম ছোট মাইনর ভুলের কারণে একটা বিগ ভুল হয়ে যাবে। এবং এটার কিন্তু ডিপার্টমেন্টের কোনো কিছুই করার থাকবে না, মানে একেবারে কিছু করার থাকে না, কারণ এই 498A এবং বি টোটালি সেন্ট্রালি এইগুলা ম্যানেজড হয়। এটা ডিপার্টমেন্টের কোনো আসলে ওই রকম রোল থাকে না, মানে একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে চলে আর কি। আর মার্কস গুলাও খুবই ডিফিকাল্ট, যেহেতু এখানে ধরো 0.25-এর পার্থক্য তোমার A+ আটকায় যাবে বা নেক্সট ভালো গ্রেড আটকায় যাবে, কোনো এখানে গ্রেসিং বা কিছু হয় না। যা যোগ হয়ে হবে ওইটাই তুমি পাবা। তো এরকম কিন্তু অসংখ্য আমি কেস দেখছি, যে ফর এক্সাম্পল 79.75 পেয়েও কিন্তু এই গ্রেড পাইছে আর কি। কিছু করার নাই এখানে। ছোট ছোট এত স্মল মার্কিং যেগুলো যোগ করতে গেলে তখন এই সমস্যাগুলো আসলে অ্যারাইজ করে। ঠিক আছে? এর জন্য আমরা তোমাদেরকে বলি যে সবসময় তোমাদের যেটা বেস্ট আউটকাম দেয়ার তোমরা সেটাই ট্রাই করবা। কারণ এখানে 3-3 6 ক্রেডিট ভালোভাবে এটাকে যদি কমপ্লিট করতে পারো, অনেকগুলা বেনিফিট পাওয়ার সুযোগ আছে। যাদের ইচ্ছা আছে যে হায়ার স্টাডিতে তুমি মাস্টার্স বা পিএইচডিতে যাবা, তার জন্য তো একেবারে ধরো এটা ওষুধের মতো, মানে মরণাপন্ন রোগীর ওষুধের মতো তোমার লাগবেই তোমার পাবলিকেশন। তো তোমার পাবলিকেশনের অন্যতম বেস্ট সোর্স হচ্ছে বেসিক্যালি এটা, যে তোমার যদি গ্রাউন্ড ওয়ার্ক ভালো থাকে, কাজ ভালো থাকে, তাহলে অবশ্যই ভালো জার্নালে পাবলিশ করার ট্রাই করবা, যেগুলোর র্যাঙ্ক ভালো Q1 Q2 ক্যাটাগরির। তাহলে তোমার মাস্টার বা পিএইচডিতে একেবারে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলবে। আর দ্বিতীয়ত আর একটা জিনিস হচ্ছে, যাদের ইচ্ছা আছে ধরো ফর এক্সাম্পল যে ইন্ডাস্ট্রিতেও জব করা, তারাও যদি তোমার প্রজেক্টে ওই যে যেটা বললাম যে আগে থেকে মানে কোডকে বেশিভাবে ভালোভাবে প্রাধান্য দাও, তোমার কোডের রিপোজিটরিটা ওইভাবে মেনটেন্স করো যেভাবে ইন্ডাস্ট্রিতে প্রেফার করে, গিটের পুশ বাই পুশ ওয়াইজ বা রেগুলার যে ফর্ক বা ওই অনুযায়ী আপডেট অনুযায়ী এটা যদি করো, তাহলে তোমার ওই প্রজেক্টের কোডও রিপ্রেজেন্ট করে তোমার কিছু এক্সপিরিয়েন্স শোকেস করতে পারবা। কারণ তুমি তো আসলে ফ্রেশার হিসেবে মার্কেট প্লেসে যাবা। হ্যাঁ, এবং এখন তো মার্কেট প্লেস খুবই কম্পিটিটিভ, ভেরি মাচ কম্পিটিটিভ, জব সার্কুলারও কম পড়া শুরু হয়েছে, মানুষ রিক্রুটমেন্টও অনেক কমে গেছে, অনেক কিছুতে অটোমেশন চলে আসছে সামনে, এটা একেবারে বাস্তব। তো এই জিনিসগুলো বিচার বিবেচনা করে হলেও এটাকে তোমাকে করতে হবে। থার্ড অফ অল আর একটা তো কমনলি জিনিস তোমরা নিজেরাও ভালো বুঝো, 3-3 6 ক্রেডিটে যদি ভালো গ্রেড পেয়ে যাও, তো খুব সহজেই কিন্তু তোমার নিজের সিজিপিএটাকেও কি করতে পারবা, আপগ্রেড করতে পারবা আর কি। হ্যাঁ, মানে কোনো সন্দেহ নাই আসলে।
তো আশা করি বুঝতে পারছো আমাদের পয়েন্ট আর কি। এরপরে আমরা আর একটা এরকম একটা শর্ট সেশন করব। তোমাদের পরীক্ষা যেহেতু শুরু হয়ে যাচ্ছে, এখন পরীক্ষায় মনোযোগ দাও। তোমাদের পরীক্ষার যেদিন থাকবে না বা কোনো একটা ব্রেকের মধ্যে আমরা এরকম একটা 30 মিনিটের সেশন করব। ওই দিন আমরা ডিসকাশন করব বেসিক্যালি তোমাদের যে ক্যাপস্টোন বোর্ডটা হবে ওই বোর্ডের মানে কোশ্চেনারি বা যে ডকুমেন্টস গুলো তোমাকে নিতে হবে ওগুলো আর একটু রিপিট করে দিয়া, বা কিরকম তোমার প্রিপারেশনটা হওয়া উচিত, কোন কোন জায়গা আর একবার ডাবল চেক করে যাওয়া উচিত, হ্যাঁ, ওইগুলা নিয়ে আমরা একটু স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলবো আর কি। তো হোপফুল আমরা সেটা অ্যারেঞ্জ করবো আর কি, তোমাদেরকে জানিয়ে দিব, ওটা অনলাইনেই করব। আর তোমাদের 7 তারিখের শিডিউলটা তোমরা আগামীকালকে পেয়ে যাবা। অ্যাকচুয়ালি সব বোর্ডই জেনে যাবা কার কখন শিডিউল, তো যার যখন শিডিউল এটা মিস করা যাবে না। এই পার্টিকুলার শিডিউলে কিন্তু তোমাকে ওই দিন ফিজিক্যালি উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে তোমরা তোমাদের ডিফেন্স কমপ্লিট করে চলে যাবে আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের থেকে তোমাদের জন্য মেসেজ আর কি। ওকে। এখন যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা সেশন এন্ড করবো আর কি। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো, বলে ফেলো। স্যার আমাদের তো স্যার আরএল নিয়ে কাজ করছে। আরএল তো স্যার ডাটা সেট থাকে না, তারা স্যার সিস্টেম থেকে ডাটা সেট প্রডিউস করছে। তা এখন ওটা অসুবিধা নিয়ে কি নেই। করবেন? হ্যাঁ, অসুবিধা নাই। তুমি তোমার ওই যে ইমুলেটরের যদি কোনো স্যাম্পল ডাটা দেখাতে পারো, আই থিঙ্ক তারা কনভিন্সড হয়ে যাবে। এই জন্য তোমরা আগে থেকে একটু প্রিপেয়ার্ড হয়ে তোমাদের সিস্টেমের ভেতরে যে ডাটা জেনারেট হচ্ছে তোমরা অবশ্যই ল্যাপটপ বা তোমাদের কোনো একটা ডিভাইস নিয়ে যাবা। অথবা যদি সেটাও না নিতে পারো, মিনিমাল একটা কাজ করবা। ধরো স্ক্রিন রেকর্ডিং করে হলো মানে স্যাম্পল তোমাদের প্রেজেন্টেশন স্লাইডে যদি রেখে দাও যে স্যার আমাদের এইভাবে ডাটাটা জেনারেট হচ্ছে, এরকম যদি স্যাম্পল দেখাও তাতেও কোনো অসুবিধা নেই, তারা বুঝবে যে তোমরা প্রিপেয়ার্ড হয়ে আসছো আর কি। স্যার দেন আরেকটা কোশ্চেন ছিল আমাদের মেথোডোলজি নিয়ে। স্যার মেথোডোলজি কি স্যার আমরা একটা ফিগারে দিব? এখন আমাদের সুপারভাইজার বললো কি যে আমাদের মানে কাজ অনুযায়ী আমাদের মেথোডোলজিটা ডিফারেন্ট রাখার জন্য। অবশ্যই তুমি তোমার মেথোডোলজির মাল্টিপল ফিগারও থাকতে পারে। আমি তো একটা এক্সাম্পল দেখাছিলাম। ফর এক্সাম্পল ধরো যে আমি যদি এটা দেখায় একটু দেখতে পারো, এটা দেখো। যেমন ধরো একটু যাই তাহলে দেখতে পারবো। আসলে এটা ওই যে আমি বললাম না, চ্যাপ্টার 3 কিন্তু ভ্যারি করে আসলে। যেমন ধরো তুমি শুরুতে তুমি চাইলে তোমার কাজের পরিধিটা বোঝানোর জন্য সিম্পল যে যে ধরনের ওয়ার্ক ফ্লো দিয়েছিল তুমি ওয়ার্ক ফ্লো রাখতে পারো। এই ওয়ার্ক ফ্লোটাকে ধরো আরেকটু যদি এক্সটেন্ড করতে চাও তার জন্য যে এই ধরনের ম্যাথমেটিক্যাল যে ডায়াগ্রাম মানে মেইন যে মেথোডোলজি ডায়াগ্রাম থাকে সেটা দাও। এখন যদি মনে হয় যে আমার এই যে এই পার্টটা অনেক সিগনিফিক্যান্ট বা এই পার্টটা অনেক সিগনিফিক্যান্ট, যেটা আমি আরেকটু এক্সপ্লেইন করতে চাচ্ছি, আমার নোবেল হিসটা শো করতে চাচ্ছি, ফাইন, তাহলে তুমি যে এরকম অ্যাডিশনাল ফিগার অ্যাডিশন করো, কোনো প্রবলেম নাই তো। ঠিক আছে, বুঝতে পারছো? তুমি চাইলে তোমার কাজটাকে ব্রেক ব্রেক করেও রিপ্রেজেন্ট করতে পারো যদি তোমার কাজটা আসলে সেই ধরনের হয়, কোনো অসুবিধা নাই। এখানে কোনো ফিক্স নিয়ম নাই, যত ভালোভাবে প্রেজেন্ট করতে পারবা সেটা তোমাকে তত বেশি বেনিফিট দিবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আপনি যেটা বললেন যে স্যার আমাদের মেথোডোলজির সাথে আমাদের স্যার ফিউচার যে রিসার্চ কাজটা হবে, হ্যাঁ, এখন আফটার রিসার্চ যদি আমরা চেক করতে পারি যে আমাদের মানে লাইক মানে অনেকটুকু লাইক যদি লাইক অ্যারাউন্ড লাইক 30% চেঞ্জের জন্য আমাদের আউটপুটটা বেটার আসতেছে। হ্যাঁ, তাহলে স্যার তাহলে মেনে নিবে, তাহলে মেনে নিবে। কিন্তু ওই বোর্ডে যখন তোমরা ওই যে পেপারটা নিয়ে যাবা বা ডকুমেন্টটা নিয়ে যাবা, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় অ্যাবলেশন স্টাডি। মানে ব্যাপারটা হচ্ছে তুমি ধরো এ মেথড বা বি মেথডে করতে চাইছিলা, কিন্তু তোমার ধরো রেজাল্ট খারাপ আসছে। তাহলে ওই যে এ বা বি মেথড যে তুমি ট্রাই করছো ওইটার এক্সপেরিমেন্টাল রেজাল্ট, ওই খারাপ রেজাল্টটাই তোমাকে শোকেস করতে হবে। আফটার দ্যাট তুমি ধরো সি বা ডি নিয়ে ওটাকে এক্সিকিউট করে বেটার রেজাল্ট পাইছো, ওই সি বা ডি এর রেজাল্টও তার সাথে প্যারালালি অ্যাডিশন করতে হবে। তখন বুঝবে যে এই কারণে তুমি এ বা বি কে রিজেক্ট করে দিচ্ছে। সেটা যদি 30% হয়, ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। স্যার দেন আরেকটা কোশ্চেন ছিল স্যার আমাদের লিটারেচার রিভিউ। স্যার এখানে অনেকগুলো মানে স্যার আমরা পেপার ইউজ করলাম এবং হ্যাঁ। স্যার মানে আমি কয়েকটা পেপারের মধ্যে স্যার কিছু পেপার ছিল স্যার যে মানে লাইক 2019-এর ইভেন টু আচ্ছা। থাউজেন্ড সেভেন্টিনের পেপার ছিল যেগুলো স্যার ইউজফুল আমাদের কাজের জন্য। আচ্ছা। হুম। এখন ওটা মেনশন করা যাবে কিনা? হ্যাঁ, করতে পারবা। হ্যাঁ, হতে পারে। এটা ধরো বিশেষ কেস আর কি। যেমন ধরো যাদের ট্র্যাকটা একটু ডিফারেন্ট থাকে, যেখানে ধরো নাম্বার অফ পেপার কম পাবলিকেশনস হয়, হ্যাঁ, বা যে ট্র্যাকে যেমন ধরো ফর এক্সাম্পল তোমরা যদি কেউ বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করে থাকো, আমি জানি না আসলে এরকম কেউ কাজ করছে কিনা। ধরো যদি বায়ো ইনফরমেটিক্স, তো আমাদের সিএসসির একটা খুব ভালো ফিল্ড। এখন ইউজুয়ালি বায়ো ইনফরমেটিক্স ফিল্ডে মানে মানুষজন খুব কম প্রেফার করে। কেন? কারণ এই ফিল্ডটা একটু অনেক কঠিন, মানে সহজ কথা ওখানে বায়োলজি রিলেটেড যেহেতু অনেক কিছু পড়ালেখা করতে হয়, যেতে চায় না। তো দেখা যায় যে আমি যদি বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করতে চাই, আমাকে হয়তো 2016 সালের একটা গ্রাউন্ড ওয়ার্ক নিয়ে কাজ করতে হচ্ছে, কারণ ওটা আমার কাজের সাথে যায়। কারণ কি, এখানে দেখা যাচ্ছে আমি ওরকম গ্রাউন্ড ওয়ার্ক প্রজেক্ট খুব কম পাচ্ছি। ওকে ফাইন, তুমি ওটা রিপ্রেজেন্ট করতে পারো, অসুবিধা নাই আর কি।
স্যার আমাদের যে লিটারেচার রিভিউ যেটা করলাম স্যার 25টা পেপার, এমনকি ওগুলো কি স্যার সবগুলোই রেফারেন্স করা লাগবে নাকি যেটা আমাদের সবগুলাই বেশি সবগুলাই ইম্পর্টেন্ট? আরো বেশি করতে হয় আসলে। হ্যাঁ, মানে নিয়মটা হচ্ছে 25টা করছে, এটা বেসিক্যালি এটা একটা ক্রাইটেরিয়া যে মিনিমাম 25টা করতে হয়, মানে টিচারের জন্য ক্রাইটেরিয়া আর কি। কিন্তু তোমার যে রিপোর্টটা আসলে থাকবে সেটা আসলে অনেক বেশি থাকে। ধরো এটা কোথাও কখনো 45টাও হইতে পারে, 50টাও হইতে পারে আর কি, বুঝতে পারছো? মানে ডিপেন্ড করতেছে এটা কতগুলা করলে ওটা তোমার সুইটেবল আর কি। এই জন্য সবসময় ট্রাই করবা রিপোর্টে কিছু অ্যাডিশনাল অ্যাড করে দিতে। ওই যে যেমন বলতেছিলাম না, যে প্রবলেম স্টেটমেন্টে কিছু একদম রিসেন্ট বা ওই যে ওরকম যদি কিছু গ্রাউন্ড ওয়ার্ক কাজ পাওয়া যায় যেটা একদম তোমার টোটাল কাজের সাথে কন্ট্রাস্ট করা যায়, তাহলে ওখানে আরো কিছু সাইটেশন বাড়িয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমাদের তো স্যার লিটারেচার রিভিউ যখন করবো এবং ইন্ট্রোডাকশন যখনটা করবো তখন তো আমরা স্যার পেপারে সাইট করতে হবে। হুম এখন হুম। আমরা তো স্যার সবসময় সব পেপার থেকে তো সাইট করবো না, মানে কিছু যেগুলো আমরা ওখান থেকে লিমিটেশন পেলাম দেন স্যার ওখান থেকে ওই লিমিটেশন আমরা কাজ করবো। হ্যাঁ হ্যাঁ, তো স্যার এখন অসুবিধা ওই নেই। এটা বেসিক্যালি দুই ভাবে হয়। নাম্বার ওয়ান হচ্ছে আমরা যখন লিটারেচার রিভিউ করি তখন ইন জেনারেল গাইডলাইন্স থাকে। ব্যাপারটা হচ্ছে আমি এই কাজ করতে চাই, এই পেপারগুলো রিলেটেড পাইছি, সেগুলোকে ধরো 3-4টা ক্লাস্টারে ভাগ করে নিছি, এই ক্লাস্টারে এইভাবে কাজ হয়েছে, তখন হয় ধরো অনেক অনেক পেপারকে আমি সাইটেশন করছি। আফটার দ্যাট আমরা যখন ওই যে রেজাল্ট অ্যানালাইসিস করি, মানে আমাদের কাজটাকে যখন তুমি মানে মেট্রিক্সের সাথে মেট্রিক্সের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে না যে তোমার কাজটা কতটুকু ভালো বা খারাপ। ধরো এই যে এইটা দেখলে বুঝতে পারবা। দেখো কম্প্যারিজনের সময় তোমার প্রপোজড মডেলের সাথে এখানে কি আর 25টা পেপারের কম্প্যারিজন হয়েছে? নিশ্চয়ই হয় না। কি হয়েছে, ধরো 5 থেকে 6টা কাজের কম্প্যারিজন হচ্ছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে এই 5টা বা 6টা কাজ তোমার কাজের সাথে আসলে কম্পিটিটিভ, মানে তাদের সাথে কম্পারেবল। বাদ বাকি যে কাজগুলো ছিল সেগুলো ডিরেক্টলি কম্পারেবল ছিল না, মানে সেগুলো ছিল ধরো সাইড কম্পারেবল, তো ওগুলো তুমি রাখবে না, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে এইটা তোমাদের এই সেমিস্টারে খুব কম আসবে, এটা যখন তোমরা স্যার এটা পরের স্যার আমি সেমিস্টারে করবে বলছিলাম যে তখন। স্যার লিটারেচার রিভিউতে কিভাবে কাজ করবেন, লিটারেচার রিভিউ এন্ড ইন্ট্রোডাকশন মানে। লিটারেচার রিভিউ ইন্ট্রোডাকশনের সব, মানে লিটারেচার রিভিউতে তোমার সব পেপারকে ইনক্লুড করতে হবে। ওই যে যে 25টার কথা বলছো 25টাই যাবে, 25টাকে ইনক্লুড করতে হবে কোনো না কোনো ভাবে। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি না থাকে আমরা তাহলে ক্লোজ করি। আহ, আমরা নেক্সট সেশনটা তাহলে তোমাদেরকে জানিয়ে দিব যে কবে আমরা ওরকম একটা সেশন নিতে পারি, যেটা নাকি ভাইবা ভসি এক্সাম নিয়ে বা ভাইবা ভসি প্রিপারেশন নিয়ে আমরা একটু কথা বলতে পারি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে এই সেশনটা ক্লোজ করতেছি।